বন্ধুরা, আজ রবিবার, আর রবিবার মানেই সানডে কমেন্ট বক্স। খুব ব্যস্ত না থাকলে সানডে কমেন্ট বক্সের ভিডিও আমি আপলোড করার চেষ্টা করি। গত রবিবার পুজোর কারণে ব্যস্ত ছিলাম, তাই মিস হয়ে গেছে। কিন্তু আজ আবার আমি সানডে কমেন্ট বক্স নিয়ে এসেছি। গত সানডে কমেন্ট বক্স ভিডিওতে যেই কমেন্টগুলো ছিল ম্যাক্সিমাম তার থেকে পিক করা হয়েছে, তাছাড়াও দু একটা কমেন্ট র্যান্ডামলি তোলা হয়েছে। তাই সানডে কমেন্ট বক্সের এই যে ভিডিও, এতে বেশি করে কমেন্ট করুন। আমি চেষ্টা করি ওখান থেকে কমেন্টগুলো তোলার। যখন আমি ভিডিওর মধ্যে কমেন্টগুলো পাই না, তখন আমি র্যান্ডাম কিছু কমেন্ট পিক করি। তো চলুন শুরু করি আজকের সানডে কমেন্ট বক্স ভিডিও। প্রথম একটা কমেন্ট নিচ্ছি, এনার নাম সুশান্ত ঘোড়াই। আচ্ছা, উনি কমেন্ট করেছেন, দাদা তোমার বাড়ি কোথায়? দাদা তোমার সব ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে আমার, থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা। আপনাদের এই ধরনের কমেন্ট পাই বলেই সানডে কমেন্ট বক্স ভিডিও বানানোর জন্য আমিও উদ্গ্রীব হয়ে থাকি। আর দাদা যে প্রথম যে প্রশ্ন করেছেন আমার বাড়ি কোথায়, আমি এর আগেও বলেছি আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরের। নেক্সট একজন করেছে সৌরভ মণ্ডল। উনি লিখেছে, দাদা একটা রিকোয়েস্ট, বাংলাদেশের যে 2,60,000 ইন্ডিয়ান কাজ করে এবং ওদের র্যাঙ্কিং গ্লোবাল ওয়াইজ কত, এটা নিয়ে ভিডিও দেখতে চাই। আমি অবশ্যই বানাবো। আপনারা যে ধরনের ভিডিও চাইছেন সেই ভিডিও নিশ্চয়ই আসবে। আর ওদের র্যাঙ্কিং নিয়ে আর কি বলবো, কোন বিষয়ে বলবো? ম্যাক্সিমাম র্যাঙ্কিং তো ফলস, মানে বাংলাদেশের র্যাঙ্কিং বাড়ানো হয়। কারণ র্যাঙ্কিং কারা প্রকাশ করে? ওয়েস্টার্ন মিডিয়া, পশ্চিমা দেশ, আমেরিকা, ইউরোপ। সেখানে ভারতকে বরাবর ছোট করে দেখানো। নইলে একটা কথা চিন্তা করুন, বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ পাকিস্তান ওপরে, ভারত থাকে নিচে। যেখানে শস্য উৎপাদনে ভারত পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ দেশ। ভারত পৃথিবীতে সবচেয়ে বেশি চাল এক্সপোর্ট করে। এবারে বুঝতে পেরেছেন আমি কেন এই র্যাঙ্কিংগুলোর কতটা গুরুত্ব দেই না। যাই হোক, সেই নিয়ে আলাদা কোনো ভিডিওতে কথা বলবো। নেক্সট নীলু শর্মা, উনি কইছে, দাদা বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে ওখানে কি হচ্ছে একটু বলবেন? অবশ্যই বলবো। বাংলাদেশের চট্টগ্রামে গত 12ই সেপ্টেম্বর ইউএস আর্মির একটি প্লেন C-17 বাংলাদেশের চট্টগ্রামে ল্যান্ড করেছিল। ওই C-17 প্লেনে মোট 120 জন সৈনিক ছিল, আমেরিকান সৈনিক ছিল। চট্টগ্রামের শাহ আমানত এয়ারবেসে এই প্লেনটি ল্যান্ড করে। ওই একই সময় ভারতও প্রায় 120 জন সেনা মায়ানমারে নামিয়েছে একই সময়ে। এটা আমেরিকার ডিপ স্টেটের সেকেন্ড প্ল্যান। প্রথম প্ল্যানে বাংলাদেশ থেকে সরকার সরিয়ে দিয়েছে। দ্বিতীয় প্ল্যান হচ্ছে আমেরিকান সেনা ভারতের আশেপাশের দেশগুলোতে নামিয়ে ভারতকে অস্থির করে তোলার চেষ্টা। বর্তমানে ভারতে কিছু আন্দোলন চলছে, এগুলো কিন্তু বাইরেরই প্ল্যান। মানে ভারতকে অস্থির করলে এদের লাভ হবে, কারণ এরা নিজেদের প্রতিপত্তি বজায় রাখতে পারবে। কারণ ভারত প্রতি পদে পদে আমেরিকাকে চ্যালেঞ্জ করছে। চীনে কিন্তু এইসব হয় না। কেন হয় না? চীন কিন্তু কোনো বাইরের ফান্ডিংকে অ্যালাউ করে না। রাশিয়াতে হয় না, কারণ রাশিয়া বাইরের ফান্ডিংকে অ্যালাউ করে না। কিন্তু ভারত, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মত, বিভিন্ন মানুষের বিভিন্ন মত। এবং এর আগেও আমরা দেখেছি, ইতিহাস খুললে আমরা দেখতে পাই ভারতবাসীরা নিজের লোককে সরিয়ে অপরকে কাছে টানে, মানে নিজেকে সরিয়ে অপরকে আপন করে। এই জন্যই ব্রিটিশরা 190 বছর শাসন করেছে, মুঘলরা শাসন করেছে। ভারতে সেরকম বড় কোনো শক্তি মাথা তুলে দাঁড়াতে পারেনি নিজেদের ঐক্য না থাকার জন্য। এটাও তার একটা ফল। বাইরের মানুষ যতই আমাকে বোঝাক না কেন, আমি নিজের দেশের এগেনস্টে, দেশের সরকারের এগেনস্টে কখন যুদ্ধ করব, কখন আন্দোলন করব? যখন দেখব সেই সরকার নিজের মত আমাদের উপর জোর করে চাপিয়ে দিচ্ছে। যখন দেখব সরকার দেশের কথা না ভেবে দেশের সম্পদ বাইরে বিক্রি করছে, কারাপশনে জড়িয়ে পড়ছে, যেটা নেপালে হয়েছিল। সেরকম ক্ষেত্রে জনগণ অবশ্যই ক্ষেপে যাবে, জনগণ অবশ্যই আন্দোলন করবে। কিন্তু আমরা যে নিজেদের দেশের মধ্যে, নিজেদের মধ্যে জাতি ধর্ম নিয়ে গন্ডগোল করি, এটার জন্য পুরোপুরি আমরা নিজেরাই দায়ী। এছাড়া মনে করা হচ্ছে আমেরিকা মায়ানমারে একটা বড় অপারেশন করার প্রস্তুতি নিচ্ছে। এটা আমেরিকার একটা অ্যাঙ্গেল যে আমরা মায়ানমারে কিছু করতে যাই। আমেরিকা এটা বলেনি ডাইরেক্ট। আমেরিকা বলেছে আমরা বাংলাদেশি আর্মিকে ট্রেনিং দেবো, আমরা বাংলাদেশি আর্মিকে শক্ত করব, যাতে এরিয়াতে, এই এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এই এরিয়াতে শান্তি শৃঙ্খলা তখনই বজায় থাকবে যখন ভারত আরও
শক্তিশালী হবে, মজবুত হবে। কারণ ওই সময় বাইরের কোনো শক্তি এখানে এসে নাক গলাতে পারবে না, তখন অটোমেটিক সব কিছু ব্যালেন্স থাকবে, কারণ ভারত কাউকে আগ বাড়িয়ে গুঁতো মারতে যায় না। এছাড়া চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে চেক ইন করেছে এই আমেরিকান সেনারা। আর মজার বিষয় হলো এই হোটেলে আগে থেকেই 25টা রুম বুকিং ছিল, অ্যাডভান্স বুক ছিল, এবং ওই হোটেলে রেজিস্টার যে বুক হয়, হোটেল থেকে রেজিস্টার বুক থাকে যেখানে গেস্টদের নাম লেখা থাকে, কে কে চেক ইন করলো, কে কে চেক আউট করলো, সব নাম থাকে। কিন্তু ওই রেজিস্টার বুকে এই যে 120 জন সেনা নেমেছিল, তা চেকিং করেছিল, তাদের কারোর নাম ছিল না। মানে এটাকে লুকানোর চেষ্টা করা হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। এছাড়া আপনি যদি আরও ডিটেলস জানতে চান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ নেক্সট 1-2 দিনের মধ্যে এই নিয়ে ডিটেলস একটা ভিডিও আমি বানাবো। এই টপিকটা আমি কী করে ছেড়ে গেছি, স্কিপ করে গেছি, আমি নিজে বুঝতে পারছি না। এত বড় একটা নিউজ আমি কেন কভার করিনি, এটা আমার মাথায় আসছে না। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত বড় নিউজ আমি কী করে স্কিপ করে গেলাম। তো যাই হোক, আপনার এই কমেন্টের জন্য আজকে নিউজটা আমি ধরেছি, এবং নেক্সট যে ভিডিও আসবে 1-2 দিনের মধ্যে এই টপিক নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। নেক্সট একজন কমেন্ট করেছে অভয়চন্দ্র রয়, উনি লিখেছে কাংলু সম্পর্কে সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য দীপঙ্কর ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভনন্দন। ধন্যবাদ। আমি চেষ্টা করি সঠিক খবরটা দেওয়ার, আমি কোনো বানিয়ে খবর দেওয়া কখনো চেষ্টা করি না, কারণ আমি কাংলাদের মতো নই যে মিথ্যা ছড়িয়ে বেড়াবো। আরেকজন লিখেছে কৃষ্ণ দেব বর্মন, উনি লিখেছে থ্যাংক ইউ বেটাজি, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন লিখেছে চট্টগ্রামে আমেরিকান আর্মির প্রবেশ কতটা উদ্বেগজনক আমাদের দেশের জন্য, একটি ভিডিও দিন দাদা। সরি দাদা, এর আগে ভিডিওটা দেওয়া হয়নি, তো আগামী 2-1 দিনের মধ্যে ভিডিওটা এসে যাবে। আর ছোটো করে আমি এক্ষুনি বললাম, বাকি ডিটেলস ভিডিও খুব শীঘ্রই আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। নেক্সট দাদা, ইমন পাগলকে নিয়ে ভিডিও করো, ভালো করে জবাব দাও। ইমন মানে ফেসবুকের এই মালটা, বা ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়া সেইভাবে তো দেখা হয় না, শুধুমাত্র নিউজ আর্টিকেলগুলো আমি পড়ে থাকি। দেখব, কারণ রিসেন্টলি বাংলাদেশ তো কতগুলো সিরিজ জিতেছে, আর ক্রিকেট হলে এদের পাগলামি শুরু হয়ে যায়। এরকম অনেকগুলোই আছে ফেসবুকে, মাঝে মধ্যে স্ক্রল করে দেখতে পাই। তো বানাবো, অবশ্যই বানাবো, আপনি যেহেতু বলছেন নিশ্চয়ই বানাবো। নেক্সট, বাংলাদেশের সাধারণ গরিব মানুষেরা ভীষণ বিপদে পড়ে যাবে, যাদের বেশি দামে কিনে খাওয়ার ক্ষমতা আছে তাদের কোনো সমস্যা নেই। যাদেরকে আপনারা গরিব বলে ভাবছেন, এই গরিব মানুষগুলো কিন্তু ভারতের এগিয়ে সবচেয়ে বেশি বিষ উগলায়, সবসময় মাথা রাখবেন এটা। এই যত রাস্তায় লোক নামে, কারা নামে? গরিবরাই নামে। এদেরকে 200-500 দিলে এরা রাস্তায় নেমে পড়ে এবং ভারতের সঙ্গে উল্টো পাল্টা বলে। আর নেতারা তো বলে এদেরকে ভাড়কানোর জন্য, এদেরকে ব্রেন ওয়াশ করার জন্য। এদেরকে যত বেশি ব্রেন ওয়াশ করবে তত বেশি নেতাদের লাভ হবে, এবং এরা তত বেশি হল্লা করবে। আর এই গরিব মানুষগুলোর জন্যই এত গন্ডগোল হয়। এরা যদি নিজেকে গরিব থেকে ধনীর দিকে কী করে ওঠা যায় সেই কথা ভাবতো, এই আন্দোলন না নেমে, তাহলে এত সমস্যাই থাকতো না। কেন এদেরকে কেনা সহজ, পেটের জ্বালায় অবশ্যই তারা পেটের জ্বালায় 2 টাকার জন্য কাজ করে, কিন্তু কি কাজ করছি, কেন করছি, এটা আমার জন্য ভালো হবে না খারাপ হবে, সেই সব এরা ভাবে না। এরা ভাবে এখন পাচ্ছি আর কাজটা করে নেই আগে, কারণ খেতে তো হবে। তাই গরিব বা দারিদ্রতা হলো সবচেয়ে বড় অভিশাপ। যে দেশে যত বেশি দারিদ্র থাকে সে দেশ তত বেশি অভিশাপগ্রস্ত, কারণ দারিদ্রতাই সবসময় অপরাধের জন্ম দেয়। নেক্সট, প্রদীপ কুমার পাল, ইনি লিখছেন একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে, পাকিস্তান ভারতীয় ব্যাটিং লাইন আপের প্রথম 3 জনের ওপরে বিশেষ নজর দিয়েছিল। হ্যাঁ, সেটা একদম খাঁটি কথা। এরা অভিষেক শর্মা, শুভমন গিল আর সূর্যকুমার, এদেরকেই পড়ে এসেছিল। কিন্তু ওরা জানে না ভারতীয় ব্যাটিং লাইন আপের কমপক্ষে 8 জন আছে যারা যে কোনো মুহূর্তে ম্যাচ বইয়ের করে দিতে পারে। এই 8 জনের মধ্যে যদি 2-3 জন ক্লিক করে যায় তাহলে ভারত যে কোনো ম্যাচ জিতে যাবে। অবশ্যই আপনি একদম সঠিক কথা বলেছেন। এরা পড়ে এসেছিল অভিষেক শর্মা, শুভমন গিল আর সূর্যকুমার, আর পড়ে গেছে দুবে আর বর্মা। কাজেই এরা তো পাকিস্তানি, এরা মাথা মোটা, যেমন বাংলাদেশি এরকমই পাকিস্তানি, এরাও মাথা মোটা। এরা ভাবে কি সবাই বুঝি আমাদের মতো, আমাদেরও টপ অর্ডার যারা আছে তারা যদি পড়ে যায় তাহলে আমাদের টিম ভেঙে পড়ে যায়। কারণ আমরা দেখেছি প্রথমে 90 রানে পার্টনারশিপ দিয়ে দিল, 85 না 86 রানে পার্টনারশিপ দিল, তা বাকি ঝড়ের বেগে উইকেটগুলো পড়ে গেল। ওরাও সেটা ভেবেছিল যে প্রথম 3 জন ফেলে দিতে পারলে বাকিদের অনায়াসে ফেলে দিতে পারবো। কারণ এটা পাকিস্তানি বাংলাদেশিদের চিন্তা ভাবনা, ওরা এইভাবেই চিন্তা করে, এইভাবেই ভাবে।
তাই ওদের ফলটাও মানে রেজাল্টটাও সেরকমই আসে। তো এই ছিল আজকের কমেন্ট বক্স। এই ভিডিও কমেন্ট বক্সে আরও বেশি করে কমেন্ট করুন, যাতে পরের ভিডিওতে আমি আরও বেশি কমেন্ট পিক করতে পারি। ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।